আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুশ ইন নিয়ে সীমান্তে উত্তেজনা, বিজিবির প্রতিরোধ, অস্থিরতা নিরসনে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠক। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। টিআইবির রিপোর্ট সঠিক নয়। আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার রোধে সচেষ্ট সরকার, সংসদে বাণিজ্য মন্ত্রী। অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংশোধন হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, স্বরাষ্ট্রমন্ত্রী। 2028 সালে সম্পূর্ণ বদলে যাবে দেশের শিক্ষা কারিকুলাম, জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসি সমমানের পরীক্ষার রেজাল্ট 20 জুলাই। হামিদ শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। 24 ঘণ্টায় হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু এবং 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের জবাবের পর সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। টিকা কিনতে বছরে খরচ 1,500 কোটি টাকা, দেশে উৎপাদনের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তে বিভিন্ন পয়েন্টে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশ ইন বন্ধে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সমস্যার সমাধান না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও জানান তিনি। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক চলছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশ ইন বা জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আইনের তোয়াক্কা না করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইন করায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তবর্তী এলাকায়। চলতি মাসে ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর ও পঞ্চগড় সহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ। বেশ কিছু স্থানে নারী ও শিশুদের সীমান্তের শূন্য রেখায় অসহায় অবস্থায় ফেলে রাখা হয়। পঞ্চগড় সীমান্তের শূন্য রেখায় 10 জনকে 3 দিন বসিয়ে রেখে পুশ ইনে ব্যর্থ হওয়ায় সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশ ইন প্রতিরোধে বিভিন্ন সীমান্ত পাহারা ও নজরদারি জোরদার করেছে বিজিবি, পাশাপাশি সোচ্চার রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, নিয়ম না মেনে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এটি বন্ধে ভারতকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে। আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশ ইনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক চলছে, যেখানে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফকে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। টিআইবির এমন প্রতিবেদনকে পত্রিকা নির্ভর বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, গত বছরের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত সহ বেশ কয়েকটি ভালো কাজের জন্য 15 সদস্যকে পুরস্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নতুন ধারার সরকার ব্যবস্থা, সরকারের প্রথম 100 দিনের মূল্যায়ন নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, এই সময়ে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই বেড়েছে। শুধু মার্চ এপ্রিলে 605টি খুন, 196 অপহরণ, 294টি ছিনতাই ও 90টি ডাকাতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে
উদ্বেগজনক বলছে টিআইবি। উদ্বেগজনক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, টিআইবির প্রতিবেদনে মাঠের আসল চিত্র উঠে আসেনি। টিআইবি রিপোর্টটা আমার সামনে নাই, আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিংয়ের উপরে। টিআইবি কোনো তদন্ত করে না, টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। তিনি বলেন, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। রামিসা হত্যার তদন্ত, দৌলতদিয়ায় বাস থেকে যাত্রী নামিয়ে প্রাণরক্ষায় ভূমিকা রাখা ও মুন্সিগঞ্জে গ্যাং রেপের ক্লু খুঁজে বের করায় 15 পুলিশ সদস্যকে পুরস্কার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে আর্থিক পুরস্কার দেয়া হয়েছে 20,000 টাকা করে। আমাদের পুরস্কার প্রদানের জন্য একটা তহবিল আছে, সেখান থেকে দেয়া হয়েছে। আর সার্টিফিকেট তো থাকলো। আইজি ব্যাচ পেয়েছে কয়েকজন, 3 জন। তার মধ্য দিয়ে তারা উৎসাহিত হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আরও বেশি কর্তব্যপরায়ণ হবে। আমি জানি না এরকম কোনো অনুষ্ঠান অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়েছে কিনা। শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2 মাসের বেশি সময় ধরে যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের কথা আপনারা ইশারা ইঙ্গিতে বলছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অনেক। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। আজকের মতো এখানেই সমাপ্ত। এবার বাজেট অধিবেশন প্রসঙ্গ। আমদানি রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচার রোধে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সংসদ সদস্য রুবিন ফারহানা বছরে $8 বিলিয়ন মার্কিন অর্থ পাচার হচ্ছে অভিযোগ করে পাচার বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বছরে $67 বিলিয়ন মার্কিন আমদানি এবং $55 বিলিয়ন রপ্তানির মহাযজ্ঞে অর্থ পাচার ধরা খুবই জটিল প্রক্রিয়া হলেও সরকার পাচার বন্ধে সচেষ্ট রয়েছে। এ সময় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সারা দেশে বেদখল মাঠ পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অস্ত্র ব্যবহারের ক্ষমতা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সীমান্তে আমাদের ব্যবসা করছে বা মাদক সেবন করছে তাদেরকে গ্রেফতার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন, এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরির সুবিধা নেই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই। তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। ডগ স্কোয়াড দরকার। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে সেই আইনি প্রস্তাবগুলো আনবামানি। আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। আগামী অর্থ বছরও রেকর্ড 9,30,000 কোটি টাকার বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 11টি খাত। উচ্চ মূল্যস্ফীতি আর বৈশ্বিক জ্বালানি অনিশ্চয়তার মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেই বেশি মনোযোগ দিচ্ছে সরকার। এজন্য বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও আর্থিক
কাঠামো পুনর্গঠনকে। যদিও বিশ্লেষকরা বলছেন ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে অগ্রাধিকার খাত নির্ধারণে সরকারের পরিকল্পনা যৌক্তিক নয়। এতে আগামীতে ঋণের বোঝা আরও বড় হবে বলে মনে করেন তারা। সাজা জাহানের আরেকটি রিপোর্ট। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার প্রেক্ষাপটে আসছে বাজেটে রেকর্ড পরিমাণ খরচের পরিকল্পনা সরকারের। এমন বাস্তবতায় দাঁড়িয়ে 11টি খাতকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন গুরুত্ব দেয়ায় অগ্রাধিকার তালিকায় থাকছে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের রোডম্যাপও থাকছে বাজেটে। যদিও এর মাঝে গতানুগতিক ধারার বাইরে কোনো চমক নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এইবার বড় ধরনের চ্যালেঞ্জ হবে, কারণ সরকার চাইবেন যে তাদের রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয় এটা তারা যাতে বাস্তবায়ন করতে পারে। সমান্তরালভাবে যদি রাজস্ব আয় আবার না বাড়ে তাহলে কিন্তু ঋণ নির্ভরশীলতা আরো বাড়বে। এই বড় বাজেটের জন্য যে পরিমাণ রাজস্ব আহরণের দরকার, সেই রাজস্ব আহরণের সামর্থ্য এই মুহূর্তে এই সরকারের নেই। বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পাচ্ছে বাড়তি মনোযোগ। 40 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে খরচ করতে হবে 13,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়কে প্রাধান্য না দিয়ে অর্থনৈতিক টানাপোড়েনের মাঝে সরকারের অগ্রাধিকার খাত নির্ধারণ যথাযথ হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। ফ্যামিলি কার্ড কর্মসূচি এই ধরনের উচ্চ মূল্যস্ফীতি, স্থবির কর্মসংস্থান, সেই ধরনের সময়ের সাথে এই ধরনের কর্মসূচি মিলে, কিন্তু গোড়ার সমস্যাটা তো হলো আপনার মূল্যস্ফীতি অনেক বেশি। তবে নানান চ্যালেঞ্জ থাকলেও সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বলে দাবি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার। সর্বজনের অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, অর্থাৎ সেইটা লক্ষ্য রাখা হবে। শিক্ষা, স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে। অতীতে আমরা বরাদ্দ বাড়িয়েছি, কিন্তু সেই বরাদ্দের ব্যবহার নিশ্চিত করতে পারিনি। করের ফাঁকি হয়েছে, করের ফন্দি ফিকির হয়েছে। এদিকে উচ্চবিলাসী এ বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যাকে অবাস্তব আখ্যায়িত করে বিশ্লেষকরা বলছেন এতে সরকারের ঋণ যেমন বাড়বে তেমনি বাড়তি করের বোঝা বইতে হবে জনগণকে। বিশাল আকারের বাজেটের একটা বিশাল আকারের ঘাটতিও চলে আসে, সেইটা মূল্যস্ফীতির উপরে আরো অতিরিক্ত চাপ তৈরি করবে। উচ্চমাত্রা অভ্যন্তরীণ ঋণ ব্যবহার করার ফলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্যতা বা সরবরাহ কাঠামোটি সংকুচিত হয়ে যায়। আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 6.5% ধরা হয়েছে, আর মূল্যস্ফীতি 7.5% বেঁধে রাখার পরিকল্পনা সরকারের। বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এসএসসি পরীক্ষার ফলাফল 20 জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনতে 2028 সাল পর্যন্ত সময় প্রয়োজন। তিনি জানান, এসএসসি পর্যায়ের সিলেবাস জুন মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সেই বিবেচনায় আগামী বছর 7 জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপি প্রায় 2% বরাদ্দ রাখা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাদ। এসএসসি এক্সাম আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে। 2027 এসএসসি পরীক্ষার্থীদেরকে বেসড নিয়েই আমরা আগামী দিনে সেশন জট এবং ইউনিভার্সিটিগুলো তাদের টাইমলি ফ্যাশনে তাদের কোর্স কারিকুলাম শেষ করতে হবে। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলামের আদালতে এই মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। শুনানি শেষে আদালত আদেশের জন্য অপেক্ষমান রাখেন। পরে
মামলাটি গ্রহণ করার কোনো উপাদান না থাকায় তা খারিজ করার আদেশ দেন আদালত। মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। 420, 409, 304 এবং 34 ধারায় এই মামলাটা বিজ্ঞ আদালত 409 একটা দুদকের ধারা বিবেচনায় বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। এই আদেশটা হাতে পাওয়ার পরে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাব কিনা। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1185 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত একদিনে দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশু মারা যায়। এ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 536 শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 92টি শিশু প্রাণ হারিয়েছে। আদ্দিন হাসপাতালের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাওকত হোসেন। তিনি জানান তাদের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মারা যাওয়া 6 নবজাতকের পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না। দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টিকা কিনতে খরচ হচ্ছে বছরে প্রায় 1,500 কোটি টাকা। দেশে এসব টিকা উৎপাদন করা গেলে কমবে আমদানি নির্ভরতা, অর্থনীতিতে যোগ হবে বিপুল পরিমাণ অর্থ। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর কাজ করেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক পূরণ করতে না পারায় থমকে আছে অনুমোদন। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, পর্যাপ্ত জনবল, বাজেট ও সমন্বিত সহযোগিতা পেলে দ্রুতই এই মাইল ফলক অর্জন সম্ভব হবে। তৌহিদুর রহমান, তুহির রিপোর্ট। জন্মের পরেই শুরু জীবনের সবচেয়ে বড় সুরক্ষা যুদ্ধ, যে যুদ্ধের অস্ত্র একটি ছোট্ট টিকা। দেশে প্রতি বছর কোটি কোটি শিশুকে দেওয়া হয় জীবন রক্ষাকারী ভ্যাকসিন। হাম, পোলিও, যক্ষ্মা, ডিপথেরিয়া থেকে শুরু করে নিউমোনিয়ার এক একটি টিকা বাঁচিয়ে দিচ্ছে লাখো প্রাণ। দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেওয়া সব টিকাই আসে বিদেশ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও আন্তর্জাতিক সংস্থা গ্যাভির সহায়তায় এসব টিকা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা তৈরি হচ্ছে, অন্যদিকে মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে বিদেশে। আর আন্তর্জাতিক সংকট দেখা দিলে টিকা সরবরাহ তৈরি হতে পারে অনিশ্চয়তা। দশকের পর দশক ধরে আমরা একটা কথাই শুনি যে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হ্যাজ বিন মেড। সে প্রোগ্রেসটা কোথায়? এটাকে জরুরি ভিত্তিতে ম্যাচুরিটি লেভেল 3 যেন আমরা করতে পারি, সেই ব্যবস্থায় আমাদের নিতে হবে। হাম প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে শিশুদের টিকা না দেওয়া। টিকা ক্রয় সহ বিভিন্ন জটিলতায় দেরি হয়েছে টিকা দিতে। তবে এই টিকা যদি বাংলাদেশে উৎপাদন করা যায় তাহলে তো সহজ হবে ইপিআই কার্যক্রম, কিন্তু বাধা কোথায়? জনবলের স্বল্পতা কিছু আছেই, একই মানুষ অনেক সময় একাধিক কাজের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো ওনারা আপত্তি করেছেন। ওনারা দেখবে যে ডিজিটিএর সাংগঠনিক কাঠামোতে প্রত্যেকটা ফাংশন মেনশন করা আছে কিনা। আন্তর্জাতিক মানের ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রণ সংস্থা এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা। নিজস্ব ভ্যাকসিন উৎপাদনে সফল হলে শুধু দেশের চাহিদাই নয়, আন্তর্জাতিক বাজারেও তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। সমন্বিত প্রচেষ্টা, সরকারের আন্তরিকতা ও ওষুধ শিল্পের সহযোগিতায় পারে দেশে টিকা উৎপাদন করতে। বিশেষজ্ঞদের আশা, খুব দ্রুতই বাংলাদেশও সেই মাইল ফলক অতিক্রম করবে। তৌহিদুর রহমান, তুহি, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের
সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল 11:30টার দিকে ফরিদ আহমেদ ও মিজানুর রহমান কপিলের সমর্থকদের মধ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এই সংঘর্ষ 3 ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপগঞ্জের গন্ধপুরে অবস্থিত প্রকল্পটি পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এই বিশাল পানি সংশোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার 2 সিটিতে পৌঁছে দেওয়া। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সিজন পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে 17 অংশের চলমান কাজ পরিদর্শন করেন। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। জনগণের কষ্টের টাকার বাজেটের একটি বড় অংশ দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়ে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বাজেট বাস্তবায়নে সরকারের যথাযথ নজরদারি না থাকা ও জবাবদিহিতার ঘাটতির কারণে বড় ধরনের দুর্নীতির সুযোগ সৃষ্টি হয় বলেও জানান তিনি। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামী আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। বাজেট বাস্তবায়নে ছলচাতুরি, অপচয়, লুটপাট ও যাচ্ছে তাই ভাবে খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি জানিয়ে রেজাউল করিম বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি দমন করা সরকারের দায়িত্ব। বাজেটে আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, সাংবাদিক সোহরাব হাসান ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মুসি। বাজেটকে আরও জনবান্ধব করে তোলার লক্ষ্যে বাজেটের অর্থ সংগ্রহের প্রক্রিয়া ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি অপচয় ও দুর্নীতির চিত্র জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরুন, যাতে জনগণ এক সময় তার হিসাব বুঝে নিতে পারে। ভাতা বাড়ানো ও FCPS প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে সকালে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তারা। তবে আন্দোলন চললেও হাসপাতালে জরুরি সেবা চালু রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও। কর্মসূচির সমর্থনে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। একই দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে ধর্মঘট। এবারের বাজেট মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেট হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রতি বছরই বাজেট আসলে জিনিসপত্রের দাম বাড়ে, যাকে সবাই গরিব মারার বাজেট বলে থাকে। কিন্তু এবার তা হবে না দাবি করে সংসদে এই হুইপ বলেন, বাজেট জনবান্ধব হবে, তাই জিনিসপত্রের দাম বাড়বে না। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র হয়েছে, এবারও হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা সুষম সুন্দর বাজেট, জনবান্ধব বাজেট, যে বাজেটে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, যে বাজেটের মাধ্যমে মানুষের এই কষ্টের এই যে জিনিসপত্র দ্রব্যমূল্য নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, এটা ইনশাআল্লাহ হবে না।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 32 জন নিহত হয়েছে। আহত হয়েছে 2 শতাধিক। ভূমিকম্পের পর প্রায় 1 মিটার উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আঘাত হানে। এ সময় দেশটির সারাঙ্গনি প্রদেশে ভূমিধসে অন্তত 13 জনের মৃত্যু হয়। জেনারেল সান্তোস শহর সহ কয়েকটি এলাকা, ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের কাছে সাগরের তলদেশে প্রায় 33 কিলোমিটার গভীরে। উদ্ধারকারী দল জানায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। লেবাননের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইস্পাহান সহ ইরানের কয়েকটি শহরে আঘাত করে ইসরায়েল। এই পরিস্থিতিতে তেহরানের খামিনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত ও জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ রাখা হয়েছে। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়েছে ইরান। একই সাথে ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল ছোড়ে হুতিরা। ইরানের ইসলামিক রিপাবলিক গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোভ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী তেহরান, ইস্পাহান সহ 3টি শহরে মিসাইল হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি তারা ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এদিকে তেহরানে ইসরায়েলি হামলার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জেরুজালেমে মার্কিন দূতাবাসও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বড় প্রভাব পড়তে পারে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে থাকছে খেলার খবর। বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে আগামীকাল অস্ট্রেলিয়া সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বেলা 11টায়। ভালো খেলে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হঠাৎ অধিনায়কের দায়িত্ব পাওয়া জশ ইংলিশও চান জিততে। রায়হান রাসেলের আরেকটি রিপোর্ট। সর্বশেষ 2011 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার পন্টিং ওয়াটসনরা হোয়াইট ওয়াশ করেছিল টাইগারদের। তবে বাংলাদেশের অবস্থা এখন অনেকটাই ভিন্ন। নিজেদের মাঠে বড় বড় দলকে এখন বলে কয়ে হারাচ্ছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জয়ের ভাবনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না মিচেল মার্শের। শেষ মুহূর্তে বিশ্রাম নিয়েছেন ট্রেভিস হেড। এতে অজিদের শক্তি কিছুটা কমলেও সেরা পারফর্মই করতে চান টাইগার অধিনায়ক। টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। পাকিস্তানের কাছে 2-1 ব্যবধানের ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে টাইগারদের হারানো সহজ নয় বলেও জানান অজিদের ভারপ্রাপ্ত অধিনায়ক জর্জ ইংলিশ। Yeah, as you said, it's very exciting. We don't play Bangladesh
ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী। কিছুদিন আগে তারা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। আমাদেরকে লড়াই করেই ম্যাচ জিততে হবে। পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়াই। এ পর্যন্ত 22 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। 11 ও 24 জুন মিরপুরেই হবে দুই দলের পরের দুই ওয়ানডে। রায়হান রাসেল, এটিএন বাংলা। 30টি ক্লাবের 100 জন নির্বাচিত খেলোয়াড়ের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হবে ষষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা। 4 দিনের এই প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম জানান, এবার 10টি গ্রুপে হবে প্রতিযোগিতা। এ সময় উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান উজ্জামান, স্পন্সর উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাক্টিভের পরিচালক ফায়েজ রহমান। এ সময় 5 জন প্রতিভাবান নারী খেলোয়াড়কে স্কোয়াশ ও পড়ালেখার বৃত্তির অর্থ সহায়তা দেওয়া হয়। আগামী 13 জুন আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে খেলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পুশ ইন নিয়ে সীমান্তে উত্তেজনা, বিজিবির প্রতিরোধ। অস্থিরতা নিরসনে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠক। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। টিআইবির রিপোর্ট সঠিক নয়। আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার রোধে সচেষ্ট সরকার, সংসদে বাণিজ্যমন্ত্রী। অর্থ ব্যবহারের অনুমতি দিয়ে সংশোধন হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, স্বরাষ্ট্রমন্ত্রী। 2028 সালে সম্পূর্ণ বদলে যাবে দেশের শিক্ষা কারিকুলাম, জানালেন শিক্ষামন্ত্রী। এসএসসি সমমানের পরীক্ষার রেজাল্ট 20 জুলাই। হামে শিশু মৃত্যুর ঘটনায় ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। এবং 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালে জবাবের পর সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। টিকা কিনতে বছরে খরচ 1.5 কোটি টাকা, দেশে উৎপাদনের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।